আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের নতুন একটি সেশনে আপনাদের স্বাগতম। আমাদের 1.5 শতাধিক লেজেন্ডারি মেন্টরদের প্রচেষ্টায় এখন পর্যন্ত 16 শতাধিক ভিডিও রয়েছে একাডেমিক, ক্লিনিক্যাল, ক্যারিয়ার সহ আর অনেক কিছু নিয়ে। জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় আজ আরো একটি সেশন নিয়ে হাজির হয়েছি। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া হক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্রী। আমাদের আজকের টপিক ডার্মাটোফাইটোসিস। আজ আর আমাদের সাথে আছেন খুবই অভিজ্ঞ, স্বনামধন্য এবং খুবই সবার প্রিয় শিক্ষক ডক্টর মাহবুব শাহিন স্যার, সিনিয়র কনসালটেন্ট আরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আর আপনারা দর্শকরা কমেন্টের মাধ্যমে যে কোনো প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, তোমাকেও অনেক ধন্যবাদ এবং এক্সিস মেডিকেল স্কুলকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কিছু অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা করছি আজকের আমাদের এই ক্লাসটা ভালো লাগবে সবার। জি স্যার। স্যার তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন ছিল স্যার, হোয়াট ইজ ডার্মাটোফাইটোসিস? ডার্মাটোফাইটোসিস আমরা যদি একটু এক কথায় বলি, এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, খুব কমন একটি ফাঙ্গাল ইনফেকশন। এবং আরেকটু স্পেসিফিক করে যদি আমরা বলি, ইট ইজ এ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে যে ধরনের স্কিনের রোগীরা দেখি, তাদের মধ্যে অন্যতম প্রধান স্কিন ডিজিজের পেশেন্ট হলো এই ডার্মাটোফাইটোসিসের পেশেন্ট, যেটাকে আমরা টিনিয়াসিস বলি বা রিং ওয়ার্ম বলি। সো ডার্মাটোফাইটোসিস বেসিক্যালি ইট ইজ এ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ডার্মাটোফাইটোসিস অথবা রিং ওয়ার্ম বলি। স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এটার ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি কি? ডার্মাটোফাইটোসিসের এটিওলজিক্যাল ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে এখানে তিনটা গ্রুপের ফাঙ্গাস বেসিক্যালি রেসপন্সিবল এই ডার্মাটোফাইটোসিসের জন্য। তার মধ্যে ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন আর মাইক্রোস্পোরাম, বেসিক্যালি এই তিনটা গ্রুপের ফাঙ্গাসই কিন্তু বেসিক্যালি এই ডার্মাটোফাইটোসিসের জন্য মূলত দায়ী। স্যার পরবর্তী প্রশ্ন ছিল, এটার প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি? ডার্মাটোফাইটোসিস বা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এটা সাধারণত আমরা জানি যে কোনো ধরনের ইনফেকশন, এটা ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে, ইভেন প্যারাসাইটিক ইনফেকশন। যে কোনো ধরনের ইনফেকশন আমাদের বডিতে তখনই হয় যখন আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে ইমিউন সিস্টেম বলি, সেটা কোনো কারণে দুর্বল হয়ে যায়। বিশেষ করে এই ফাঙ্গাল ইনফেকশনগুলি তাদের শরীরে আমরা দেখি যাদের শরীরের এই ডিফেন্স মেকানিজমটা দুর্বল থাকে। সো ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন, সেটাকে আমরা বলতে পারি একটা অন্যতম প্রধান প্রিডিসপোজিং ফ্যাক্টরস। তার মধ্যে ডায়াবেটিস মেলিটাস, বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস আছে, সেটা খুবই কমন একটি প্রিডিসপোজিং ফ্যাক্টরস। এছাড়াও ময়েস্ট এনভায়রনমেন্ট, হট অ্যান্ড হিউমিড ওয়েদার বা ময়েস্ট এনভায়রনমেন্ট যদি বলি, বিশেষ করে যারা ওবেস পারসন, যারা মোটা এবং যাদের প্রচুর ঘাম হয়, যারা গরম জায়গার মধ্যে বিশেষ করে হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্টে কাজ করে, বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা কিন্তু দীর্ঘ সময় ধরে কিচেনে কাজ করে, পাকের ঘরে রান্না করে, যেখানে খুবই হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকে। সো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু খুব কমনলি এই ডার্মাটোফাইট ইনফেকশনটা আমরা দেখতে পাই। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস যেটা বললাম, এবং যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় দীর্ঘদিন ধরে, বিভিন্ন কারণে আমরা জানি অনেক ডিজিজ আছে যেখানে দীর্ঘদিন স্টেরয়েড খেতে হয়। সো স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার কারণে কিন্তু অনেক সময় বডির ইমিউনিটি কমে যায় এবং এই ফাঙ্গাল ইনফেকশন হয়। এই কমনলি আমরা এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি আমরা পেয়ে থাকি। এছাড়া হাইজিন, আনহাইজিনিক কন্ডিশন কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। আমরা এই ডিজিজটা মূলত আমরা দেখি লোয়ার সোশিওইকোনমিক কন্ডিশন, যারা আসলে প্রপারলি হাইজিনটা মেনটেন করে না, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত খুব বেশি দেখি। সো সবকিছু মিলে আমরা যদি প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি বলি, মূলত এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি আমরা দেখতে পাই। স্যার এটার কমন সাইট অফ ইনভলভমেন্ট কোনগুলো স্যার? অ্যাকচুয়ালি পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন, আমরা তখন দেখি যে এটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের এইজটা কি,
অর্থাৎ কোন এইজের পেশেন্ট আমাদের কাছে আসলো সেটার উপর বেস করে কিন্তু আমরা অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন গুলিকে আইডেন্টিফাই করি বা ডায়াগনোসিস করি। যেমন একটা বাচ্চা পেশেন্ট, হ্যাঁ, একটা চিলড্রেন যদি আমাদের কাছে আসে, সাধারণত তাদের এই ডার্মাটোফাইট ইনফেকশন গুলি খুব কমনলি স্কাল্পে ইনভলভ করে, যেটাকে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি। তো একজন অ্যাডাল্ট ফিমেল যদি আমাদের কাছে আসেন এবং আমরা হিস্ট্রি নিলে যদি দেখি যে উনি কিচেনে অনেক বেশি সময় ব্যয় করেন, ওনার বাসার টেম্পারেচারটা অনেক বেশি হট এন্ড হিউমিড, ভেন্টিলেশনটা প্রপারলি নেই, এবং উনি অনেক বেশি ওবেস, এবং আমরা যদি হিস্ট্রি নিয়ে একটু ডায়াবেটিসটা জানার চেষ্টা করি, দেখি আনকন্ট্রোল ডায়াবেটিস। সো এই ধরনের কেসে কিন্তু আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা পাই, এবং তাদের কমন সাইট অফ ইনফেকশন ফিমেলদের ক্ষেত্রে সাধারণত ওয়েস্ট এরিয়া, যেই এরিয়াতে ওনারা কাপড়টা পরেন সেই এরিয়াটাতে খুব কমনলি হয়। এছাড়া বডির যে কোনো জায়গায় হতে পারে, এক্সিলা, গ্রয়েড, আদার পার্টস অফ দ্য এক্সট্রিমিটিস, সো নেইলে হতে পারে, পাম সোলে হতে পারে। সো শরীরের যে কোনো জায়গায় কিন্তু বেসিক্যালি এই ডার্মাটোফাইট ইনফেকশন হতে পারে। তবে চিলড্রেনদের ক্ষেত্রে কমনলি আমরা স্কাল্পে পাই, যেটাকে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে অন্য যত টাইপের টিনিয়া আছে, অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট আমরা কিন্তু টিনিয়াগুলিকে আমরা ডিফাইন করি, বিভিন্ন নামকরণ করে থাকি। যেমন টিনিয়া ফেসি, ফেসি যদি হয় এটা টিনিয়া ফেসি বলি। বাচ্চাদের ক্ষেত্রে পাই আমরা, অ্যাডাল্টের ক্ষেত্রেও পাই। টিনিয়া কর্পোরিস যদি ট্রাঙ্কে হয়, তারপরে হলো টিনিয়া ম্যানাস অর্থাৎ আমাদের হাতে যদি হয়, পায়ে যদি হয় টিনিয়া পেডিস, আমাদের গ্রোইনে যদি হয় এটাকে বলি টিনিয়া ক্রুডিস। সো নেইলে যদি হয় এটাকে আমরা বলি টিনিয়া আঙ্গুয়াম। সো অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট এগুলি কিন্তু ডিফারেন্ট নাম আছে। সো আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি আমরা টিনিয়া ক্যাপিটিস পাই, বাট অন্য ইনফেকশন আমরা পাই সেটা কম। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে টিনিয়া ক্যাপিটিস ছাড়া অন্য বাকি ইনফেকশন গুলি কিন্তু আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে পেয়ে থাকি। স্যার, আমরা তাহলে নেকেড আইয়ে স্যার ডার্মাটোফাইটোসিস মানে ডার্মাটোফাইটোসিস ডায়াগনোসিস করতে পারবো? পারবো, কারণ ক্লিনিক্যাল ডায়াগনোসিস গুলিতে একটি কথা আছে, আমরা রোগীরা যখন আমাদের কাছে আসেন, প্রথমে আমরা রোগীদের হিস্ট্রি নেই, আমরা চিফ কমপ্লেইনটা শোনার চেষ্টা করি, রোগীর যে পার্টিকুলারস আছে তাদের বয়সটা আমরা জানার চেষ্টা করি, তার ইকোনমিক স্ট্যাটাসটা আমরা জানার চেষ্টা করি। সো এই বিষয়গুলি কিন্তু আমার ডায়াগনোসিস হেল্প করে। এরপর যখন রোগীর চিফ কমপ্লেইন আমরা শুনি, তাদের মূল কমপ্লেইন থাকে তাদের ইচিং। তারা এসেই বলে যে আমাদের শরীরে চুলকানি হচ্ছে, হ্যাঁ, এবং অনেক রোগীর এসে বলে যে দাউদের মতো। রোগীরা কিন্তু এসে নিজেরাই বলে যে দাউদের মতো, অথবা বলে যে গোল গোল চক্কর চক্কর। এগুলি হলো রোগীদের ভাষা। সো রোগীদের এই হিস্ট্রিটা শুনে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, এবং ইচিংটা হলো তাদের মূল কমপ্লেন, চুলকানি থাকে। যখন আমরা এক্সামিন করি অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট, সেই জায়গায় এটা প্রাইমারি লেভেলের ফিজিশিয়ানরা কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন পায়, সেকেন্ডারি আর টার্সিয়ারি লেভেলের ফিজিশিয়ানরা কিন্তু আরেক ধরনের প্রেজেন্টেশন পায়। প্রাইমারি লেভেলের ফিজিশিয়ান যারা আছে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ক্লাসিক্যাল প্রেজেন্টেশনটাই পেয়ে থাকে। যেমন একদম সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে, একটা এনিউলার লেশন থাকে, যার মার্জিনটা থাকে হলো রেইজড, দ্যাট ইজ রেইজড বর্ডার থাকে, অ্যাক্টিভ বর্ডার যেটাকে আমরা বলি, সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে, sometimes oozing থাকে, scaling থাকে. So these are the classical presentation of tinea corporis. সো টিনিয়া ম্যানাসের ক্ষেত্রেও সেম প্রেজেন্টেশন থাকতে পারে, ফেসির ক্ষেত্রেও থাকতে পারে। সো টিনিয়া পেডিসের ক্ষেত্রে অনেক সময় আমরা ক্লাসিক্যাল প্রেজেন্টেশনটা পাই না, যেটা অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয় ডায়াগনোসিস করা। আর টিনিয়া আঙ্গুয়ামের ক্ষেত্রে আমরা নেইলে যে কমন চেঞ্জগুলি পাই, সেই চেঞ্জের মধ্যে নেইলে ডিসকালারেশন থাকে, ডিস্ট্রোপি থাকে, সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস অনেক সময় আমরা পেয়ে থাকি। সো এই ফাইন্ডিংস গুলি দেখে আমরা কিন্তু ক্লিনিক্যালি বুঝতে পারি যে ইটস এ কেস অফ টিনিয়াসিস অর ডার্মাটোফাইটোসিস। সুতরাং পেশেন্টের হিস্ট্রি হলো ইচিং, এবং আমরা এক্সামিন করে আমরা ক্লাসিক্যাল টিনিয়া হলে এই ফাইন্ডিংস গুলি পাই। কিন্তু সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেল আমরা যারা প্র্যাকটিস করি, সুপার স্পেশালিটি প্র্যাকটিস করি, আমরা কিন্তু এই পেশেন্টগুলি কিন্তু ক্লাসিক্যাল প্রেজেন্টেশনে পাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তাদের অরিজিনাল যে ডিজিজ প্রেজেন্টেশন ক্যারেক্টার সেটা কিন্তু চেঞ্জ হয়। সেটা চেঞ্জ হওয়ার অন্যতম কারণ হলো পার্শিয়াল ট্রিটমেন্ট, মেল ট্রিটমেন্ট, বিশেষ করে স্টেরয়েড দিয়ে যে চিকিৎসা করা হয়, এতে করে কিন্তু পেশেন্টের যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়। সো এটা আসলে এই প্রেজেন্টেশনটা ভেরি করে, আমি যেভাবে বললাম যে প্রাইমারি লেভেলে একরকম থাকে এবং সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলে গিয়ে কিন্তু এটা টোটালি ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। সো ক্লাসিক্যাল প্রেজেন্টেশনটাই আমরা সাধারণত আমাদের মনে রাখতে হবে,
এবং এটা আমরা অধিকাংশ রোগীর ক্ষেত্রে প্রাইমারি লেভেলে আমরা এটা দেখে থাকি। দ্যাট ইজ ইট ইজ এ রিং লাইক লেশন, সেন্ট্রাল ক্লিয়ারিং উইথ অ্যাক্টিভ পেরিফেরি। স্যার এটার সাথে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি মানে ধরতে পারি, যে এইটাও হতে পারে আর কি কি পাশাপাশি হতে পারে? যেমন আমরা একটা বাচ্চা যদি তার স্কাল্পের মধ্যে টিনিয়া ক্যাপিটিস নিয়ে আসে, তো টিনিয়া ক্যাপিটিস এর বেশ কয়েকটা ধরন আছে, যেমন ইনফ্লামেটরি টাইপ আছে, নন ইনফ্লামেটরি টাইপ আছে। সো নন ইনফ্লামেটরি টাইপ যদি হয় সেখানে স্কেলিং থাকে, সেটা সেবোরিক ডার্মাটাইটিসের সাথে কনফিউজড হতে পারে, অ্যাটোপিক ডার্মাটাইটিসের সাথে কনফিউজড হতে পারে। ইনফ্লামেটরি যেটা ফেবুস বা কেরিয়ন, সেটা কখনো কখনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইম্পেডিগুর সাথে অনেক সময় কনফিউজ হতে পারে, ফলিকুলাইটিসের সাথে সেটা কখনো কনফিউজড হতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে রিং লেগ লেশন যেটা, সেটা কখনো কখনো এটাকে আমরা বলি হলো গ্রেনুলোমা অ্যানুলারি, এটা একটা ডার্মাটোলজিক্যাল কন্ডিশন। এছাড়াও টিউবারকুলেট লেপ্রোসির সাথে অনেক সময় এটা কনফিউজড হতে পারে, নামিউলার এক্সিমার সাথে এটা কনফিউজড হতে পারে। তো দিজ আর দ্য কমন ডিফারেন্সিয়ালস অফ টিনিয়া ইনফেকশন। নেইলে যদি হয় সেটা সোরিয়াসিসের সাথে কনফিউজড হতে পারে। সোল বা পামে যদি হয় সেটা কখনো কখনো সোরিয়াসিস বা কখনো কখনো আদার যে এক্সিমাগুলি আছে সেই এক্সিমাগুলির সাথে কিন্তু এটা কনফিউজ হতে পারে। দিজ আর দ্য কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। স্যার আমরা তো নেকেড আই এক্সামিনেশন করলাম স্যার, এখন আমরা যখন ইনভেস্টিগেশনে যাব তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব কোনটার ক্ষেত্রে? আমরা যখন ক্লিনিক্যালি যখন আমরা সন্দেহ করব, মোটামুটি আমাদের একটা প্রভিশনাল ডায়াগনোসিস হবে যে এটা টিনিয়া, সুতরাং এই ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য আমরা খুব রুটিনলি একটা টেস্ট করি, সেটা হলো গিয়া স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস। যদি স্কিনে হয় স্কিন স্ক্র্যাপিং, নেইলে হইলে নেইল শেভিং, আর হেয়ারে হইলে হেয়ার প্লাকিং। বিশেষ করে টিনিয়া ক্যাপিটিসের ক্ষেত্রে হেয়ার প্লাক করে আমরা টেস্টটা করে থাকি। স্কিনের ক্ষেত্রে হলে স্কিনের যে অ্যাক্টিভ মার্জিন, সবসময় মনে রাখতে হবে অ্যাক্টিভ মার্জিন থেকে কিন্তু আমাদেরকে স্কিন স্ক্র্যাপিংটা নিতে হবে। এবং নেইল যদি হয় নেইল শেভিং করে আমাদের ম্যাটেরিয়ালসটা নিতে হবে। নিয়ে আমরা সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে কিন্তু স্লাইডটা প্রিপেয়ার করে আমরা কিন্তু আন্ডার মাইক্রোস্কোপে দেখি। ওইখানে আমরা যেটা খুঁজি সেটা হলো হাইফি স্পোর বা হাইফি আমরা সাধারণত খুঁজি, এবং এটা দেখলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি দিস ইজ ডার্মাটোফাইট। সো এটা খুব কমন একটি টেস্ট। কালচার কখনো কখনো আমরা করি, কিন্তু দিস ইজ নট ডান রুটিনলি। সো স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা যেতে পারে, কালচার করা যেতে পারে। এছাড়াও আমরা অনেক সময় এক্সক্লুড করার জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি যেটা বললাম, এক্সিমা কিনা, সোরিয়াসিস কিনা, লাইকেন প্ল্যানাস কিনা, এগুলি এক্সক্লুড করার জন্য কখনো কখনো আমাদের কিন্তু স্কিন বায়োপসিও করা লাগতে পারে। সো এই টেস্টগুলি সাধারণত আমরা কমনলি করে থাকি। আর আমরা জানি যে ইনভেস্টিগেশনস বা টেস্ট সাধারণত আমরা বেশ কয়েকটা পারপাসে করে থাকি। একটা হলো টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এন্ড ফর থেরাপিউটিক পারপাস অলসো। থেরাপিউটিক পারপাস অনেক সময় আমরা যখন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব সেই ক্ষেত্রে আমরা লিভার ফাংশন, রেনাল ফাংশন, এই জিনিসগুলি কিন্তু আমরা দেখে নিই। সো এই রুটিন এই টেস্টগুলি সাধারণত আমরা করি এই ডার্মাটোফাইটোসিসের ক্ষেত্রে। স্যার এখন স্যার তারপর আমরা ম্যানেজমেন্ট কি দিব পেশেন্টকে? তো আমাদের যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়, বিশেষ করে আমরা স্ক্র্যাপিং ফর ফাঙ্গাসে আমরা যদিও 100% কেসে আমরা পজিটিভ পাই না, যদি প্রপারলি যদি করা হয়, আমরা একটা ছোট স্টাডিতে দেখেছি টারশিয়ারি লেভেলে, আমরা দেখেছি প্রায় 70 to 80% কেসে কিন্তু আমরা পজিটিভ পাই। সো আমরা যখন কনফার্ম হব স্ক্র্যাপিং ফর ফাঙ্গাসে, তখন কিন্তু আমাদের জন্য চিকিৎসা করাটা অনেক সহজ। এখন অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে এই যে ফাঙ্গাল ইনফেকশনটা আসলে এরিয়া অফ ইনভলভমেন্ট। যেমন টিনিয়া ক্যাপিটিস যদি হয় সেখানে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্নটা হবে একরকম। সেখানে আমরা সাধারণত ড্রাগ অফ চয়েস হিসেবে গ্রাইসোফুলভিনকে আমরা দিয়ে থাকি স্টিল নাও। গ্রাইসোফুলভিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, যদিও এটা আসলে খুব একটা অ্যাভেলেবেল ড্রাগ না। সেক্ষেত্রে ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল বা কিটোকোনাজল ড্রাগ কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং 3 to 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আর গ্রাইসোফুলভিনের ক্ষেত্রে 10 to 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমাদেরকে কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক ড্রাগ বা ওরাল ড্রাগ গুলি দিতে হয়। টিনিয়া ক্যাভিটিসে আমাদেরকে সিস্টেমিক ড্রাগ অবশ্যই দিতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট।
আর টপিক্যাল প্রিপারেশনের মধ্যে টিনিয়া ক্যাপিটিস আমরা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু যেগুলি পাওয়া যায় 2% কিটোকোনাজল শ্যাম্পু, সেটা সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে। অনেক সময় যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দেই, এবং কখনো কখনো আমরা যদি ইচিং থাকে অ্যান্টিহিস্টামিন আমরা দিয়ে থাকি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি এটা ইনফ্লামেটরি টাইপ অফ টিনিয়া ক্যাপিটিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনিশিয়ালি শর্ট কোর্স আমরা স্টেরয়েড দিয়ে থাকি, ওরাল স্টেরয়েড প্রেডনিসোলোন আমরা দিয়ে থাকি অ্যান্টি ইনফ্লামেটরি ডোজে। খেয়াল রাখতে হবে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট পার্মানেন্ট স্কারিং। কারণ ইনফ্লামেটরি টিনিয়া ক্যাপিটিস এর একটা কমন কমপ্লিকেশন হলো স্কারিং হওয়া, স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপ করা। সুতরাং আমরা যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করে যদি আমরা আর্লি ট্রিটমেন্ট দেই, শর্ট কোর্স স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করি অ্যালং উইথ আদার মেডিকেশনস, তাহলে কিন্তু আমরা স্কারিংটাকে প্রিভেন্ট করতে পারি। সো এখানে মূল চিকিৎসা হলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ওরাল গ্রাইসোফুলভিন, আমরা যদি অ্যাভেলেবেল না পাই সেক্ষেত্রে ফ্লুকোনাজল অথবা টারবিনাফিন দিতে পারি 3 to 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এবং এটা ডিউরেশনটা হবে মিনিমাম 1 থেকে 2 মাস। এটা ডিপেন্ড করবে, কারো কারো রেসপন্স খুব ভালো দ্রুত হয়, কারো কারো একটু ডিলেড রেসপন্স হয়। সো অ্যাকচুয়ালি মিনিমাম 1 to 2 মান্থস যদি আমরা ট্রিটমেন্ট না দেই, দেখা যায় যে এটা রিল্যাপস বা রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। এখন আসি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে টিনিয়া কর্পোরিস যদি হয় অথবা টিনিয়া ক্রুরিস যদি হয়, সেই ক্ষেত্রে একটু এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হলে সাধারণত আমরা ওরাল প্রিপারেশনটা দিই টপিক্যালের পাশাপাশি। টপিক্যাল আমরা জানি অনেকগুলি প্রিপারেশন পাওয়া যায় ক্রিম হিসাবে, মাইকোনাজল প্রিপারেশন পাওয়া যায়, তারপরে কিটোকোনাজল টপিক্যাল প্রিপারেশন পাওয়া যায়, ইকোনাজল টপিক্যাল প্রিপারেশন পাওয়া যায়, সারটাকোনাজল এখন আছে, তারপরে এই যে প্রিপারেশন গুলি লুলিকোনাজল, এই অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল প্রিপারেশন গুলি কিন্তু এখন আমাদের মার্কেটে বা বাজারে অ্যাভেলেবেল আছে। সুতরাং টপিক্যাল হিসেবে আমরা এই ড্রাগগুলি অ্যাডভাইস করতে পারি প্রতিদিন 2 বেলা করে মিনিমাম 3 to 4 উইকস। পাশাপাশি আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল অবশ্যই দিব। সেই ক্ষেত্রে এখানে আমাদের অবশ্যই ফ্লুকোনাজল, ইট্রাগোনাজল বা কিটোকোনাজল আমরা ব্যবহার করতে পারি। খুব রিসেন্টলি নতুন একটি ঔষধ আমাদের এখানে এসেছে আমাদের দেশে, ভরিকোনাজল। যদিও ভরিকোনাজলকে বলা হচ্ছে ইট ইজ দ্য ড্রাগ ফর ডিপ মাইকোসিস, বাট আমরা এই সুপারফিশিয়াল ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা ইউজ করছি, এবং স্টাডিতে দেখা গেছে যে কিছু কিছু রেজিস্ট্যান্ট কেসে বা রিক্যালসিট্রেন্ট কেসে ভরিকোনাজল কিন্তু বেশ ভালো কাজ করে। তবে এটা আমার মনে হয় সুপার স্পেশালিস্টদের জন্য এই ড্রাগটা থাকা ভালো, এটা মিসইউজ না হলেই বোধহয় ভালো হয়। যদিও আমাদের দেশে আমরা জানি ড্রাগের কিন্তু অনেক বেশি মিসইউজ হয়। সো ওনাইকোমাইকোসিস যদি নেইল ইনফেকশন হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত স্কাল্পে ইনফেকশন টিনিয়া ক্যাপিটিস অথবা আমাদের বডির যে ইনফেকশন টিনিয়া কর্পোরিস অর ক্রুরিস অর মেনাস অর পেডিস, এখানে কিন্তু আমরা 1 থেকে 2 মাস চিকিৎসা করলে রোগীরা ভালো হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু যদি নেইল ইনভলভমেন্ট হয়, সেটা হাতের নখ হতে পারে, পায়ের নখ হতে পারে, যেটাকে আমরা বলছি ওনাইকোমাইকোসিস। এই ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্টটা কিন্তু একটু লম্বা হবে, একটু দীর্ঘমেয়াদী হবে। যেমন আমরা যদি ফ্লুকোনাজল দিয়ে ট্রিটমেন্ট করি, আমরা ফিঙ্গার নেইলের ক্ষেত্রে মিনিমাম আমাদেরকে 6 মান্থস ট্রিটমেন্ট দিতে হবে, আর টোয়ের ক্ষেত্রে টো নেইলের ক্ষেত্রে মিনিমাম 12 মান্থস আমাদের ট্রিটমেন্ট দিতে হবে যদি ফ্লুকোনাজল দিয়ে দেই। টারবিনাফিন দিয়ে দিলে ফিঙ্গার নেইলের ক্ষেত্রে 2 মান্থস, টো নেইলের ক্ষেত্রে 3 মান্থস। সো এই ডিউরেশন গুলি আমাদের একটু খেয়াল রাখতে হবে অ্যাকর্ডিং টু ড্রাগ সিলেকশন। সো ওনাইকোমাইকোসিস অথবা টিনিয়া আঙ্গুয়াম যেটা, সেটার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একটু লম্বা হয়, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সময় আমাদেরকে দিতে হয়। সো আমরা যদি ট্রিটমেন্ট কথা ওভারঅল চিন্তা করি বা ওভারঅল যদি আমরা প্র্যাকটিক্যালি যে ট্রিটমেন্ট গুলি আমরা দিয়ে থাকি, আমরা যদি সাজাই, সবার আগে জেনারেল মেজার্স মানে যেহেতু হাইজিনের এটা সম্পর্ক আছে, প্রথমে পেশেন্টকে কিন্তু কাউন্সিলিং করা, তার হাইজিনটা সম্পর্কে তাকে গাইড করা। কারণ সে যদি পুয়ার পার্সোনাল হাইজিনটা মেইনটেইন করে, অর্থাৎ এটাকে ইমপ্রুভ না করে, তাহলে কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা দিব সেটাতে সে ভালো হওয়ার পরে তার কিন্তু আবার হবে, রিকার করবে, রিল্যাপস করবে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্ট হতে পারে। সেজন্য পার্সোনাল হাইজিন সম্পর্কে কাউন্সিলিং করাটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। সেকেন্ড ওয়ান হলো, যেহেতু এটা একটা ইনফেকশাস ডিজিজ, ফ্যামিলি মেম্বার যারা থাকবে তাদেরকে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, কারণ অনেক সময় আমরা কিন্তু এটা মিস করি, আমরা শুধু রোগীকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই। থার্ড ওয়ান হলো প্রিডিসপোজিং ফ্যাক্টরস। একটা ডায়াবেটিক পেশেন্ট, আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, আমি যদি শুধু তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেই,
তার কোনোদিনও কিন্তু রেসপন্স করবে না, বা পুয়ার রেসপন্স হবে, স্লো রেসপন্স হবে। সো এখানে ডায়াবেটিস কন্ট্রোল ইজ মাস্ট সবার আগে। তারপরে তার যদি স্টেরয়েড জাতীয় কোনো মেডিসিন খেয়ে থাকে অন্য কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু তার স্টেরয়েড ফর দ্য টাইম বিং, স্টেরয়েডটাকে ডোজ কমিয়ে অথবা স্টেরয়েডটাকে স্টপ করে তার এই ফাঙ্গাল ইনফেকশনটাকে ইমপ্রুভ করার পরে হয়তো ওই স্টেরয়েডটা আমরা আবার শুরু করতে পারি। সেই ক্ষেত্রে তার যে আদার পার্টস অফ পার্সোনাল হাইজিন, যেমন যদি সোয়েটিং বেশি হয়, ঘামটাকে শুকিয়ে রাখা, মুছে রাখা, শরীরটাকে শুকনা রাখা, পরিষ্কার রাখা, হ্যাঁ। তারপর তার যদি ওভার ওয়েট থাকে, ওবেসিটি থাকে, সেই ওয়েটটাকে রিডিউস করা। সো এই যে পার্সোনাল কিছু বিষয় আছে, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই পেশেন্টদেরকে আমাদের প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তাদের গাইডলাইনটা দিতে হবে। তারপর আসি টপিক্যাল প্রিপারেশন। আমি অনেকগুলি ড্রাগের কথা বললাম, যে কোনো একটা ড্রাগ আমরা কিন্তু চয়েস করব সাধারণত 1 থেকে 2 মাসের জন্য, কখনো কখনো আরো বেশিও দেওয়া লাগতে পারে। সিস্টেমিক ড্রাগের ক্ষেত্রে আমরা বললাম সাধারণত এখানে দুইটা গ্রুপের সিস্টেমিক ড্রাগ আমরা ইউজ করি, একটা হলো অ্যাজোল গ্রুপ আর একটা হলো অ্যালাল অ্যামাইন গ্রুপ। অ্যাজোল গ্রুপের যে ড্রাগ, অ্যাজোল গ্রুপের ড্রাগের মধ্যে আমরা বলেছি ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, আর অ্যালাল অ্যামাইনের গ্রুপের মধ্যে আছে হলো টার্বিনাফিন। সো আমরা অ্যাকর্ডিংলি টার্বিনাফিন অথবা ফ্লুকোনাজল অথবা ইট্রাকোনাজল আমরা ইউজ করি। ওরালি সাধারণত কিটোকোনাজলটা আমরা ব্যবহার কম করি, কারণ আমরা জানি কিটোকোনাজল ইজ মাচ মোর হেপাটোটক্সিক। দ্যাটস ওয়াই আমরা কিটোকোনাজলটা সাধারণত রুটিনলি ব্যবহার করি না। সুতরাং এই হলো আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। এবং ওরাল ট্রিটমেন্ট যদি আমরা দেই, যেটা আমি আলাপ করলাম, মিনিমাম 1 থেকে 2 মাস আমাদেরকে দিতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, 6 মাস, ইভেন 12 মাস পর্যন্ত আমরা দিতে পারি, বিশেষ করে নেইল ইনফেকশন গুলির ক্ষেত্রে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ট্রিটমেন্ট প্ল্যান। তবে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট, কারণ টিনিয়ার রোগীরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ইচিং নিয়ে আসে। সো ডেফিনেটলি অ্যান্টিহিস্টামিন তো সবার আগে আমাদেরকে দিতে হবে, এবং অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে আমরা জানি ইউজুয়ালি সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনটা আমরা প্রেফার করি, যেহেতু এটা একটু লেস সিডেটিভ। অনেক সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন আছে আমরা জানি, সে তার মধ্যে সেট্রিজিন, লিভোসেট্রিজিন, লোরাটাডিন, ডেজলোরাটাডিন, হ্যাঁ। সো এই গ্রুপের আমরা ড্রাগগুলি দিয়ে থাকি। কখনো কখনো সিভিয়ার ইচিং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনও দিয়ে থাকি, যেমন হাইড্রোক্সিজিন, ক্লোরফেনিরামিন, মেলিয়েট কিন্তু আমরা অনেক সময় দিয়ে থাকি পেশেন্টদেরকে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট of dermatophyte infections regarding the age and types. স্যার, এটার প্রগনোসিস কিরকম? প্রগনোসিস বলার আগে আমি একটু ফলো আপটা বলে নেই। আমাদের দেশে একটা ট্রেন্ড আমরা যেটা দেখি আমাদের রোগীদের ক্ষেত্রে, রোগীদের যখন আমরা প্রেসক্রাইব করি, ডায়াগনোসিস কনফার্ম করার পরে রোগীরা কিন্তু ফলো আপের যে বিষয়টা থাকে, আমরা সাধারণত এই ধরনের রোগীদেরকে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে ফলো আপের কথা বলি। তো রোগীরা অধিকাংশ দেখা যায় যে 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে যখন তারা পার্শিয়ালি বেটার ফিল করে, দেখে যে পার্শিয়ালি তারা ভালো হয়ে গেছে, তখন কিন্তু তারা ফলো আপটা করে না এবং তারা ওষুধটা বন্ধ করে দেয়। এজ এ রেজাল্ট দেখা যায় পরবর্তীতে তাদের ফ্লেয়ার হয় এবং খুব মানে রিল্যাপস নিয়ে আসে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় তাদের ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং অনেক সময় দেখা যায় এইসব কেসগুলিকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। সেই জন্য ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই আমাদের এই পেশেন্টদেরকে খুব স্ট্রংলি ফলো আপের ব্যাপারে আমরা কাউন্সিলিং করবো, যাতে প্রপার টাইমে তারা ফলো আপটা করে। সাধারণত 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে আমরা ফলো আপ করতে বলি, এবং ফলো আপে আমরা ইমপ্রুভমেন্ট দেখার পরে তার পরবর্তী ট্রিটমেন্টটা আমরা সাধারণত সেট করে দেই। আর প্রগনোসিস যদি আমরা বলি, ডেফিনেটলি ইট ইজ এ কমপ্লিটলি কিউরেবল ডিজিজ যদি আমরা প্রপারলি তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি, আন্ডারলাইং কজগুলিকে যদি আমরা ফোকাস করি বা নোটিস করি, এবং এদেরকে যদি প্রপারলি ম্যানেজ করি, হাইজিন যদি প্রপারলি মেইনটেইন করা হয়, ডেফিনেটলি প্রগনোসিস ইজ ভেরি গুড। জি স্যার। স্যার, এটার কমপ্লিকেশন কি কি হতে পারে? ধন্যবাদ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে আমরা যারা টার্সিয়ারি লেভেলে প্র্যাকটিস করি, আমরা এই টিনিয়ার রোগীদের বা ডার্মাটোফাইট পেশেন্টদের কিন্তু কমপ্লিকেটেড অবস্থায় আমরা দেখি বা আমাদের কাছে আসে। প্রথম হলো গিয়া এখানে কমপ্লিকেটেড অবস্থায় এই রোগীরা, এটা কিন্তু সোর্স। প্রথম কথা হলো দে আর দ্য সোর্স অফ ট্রান্সমিশন অফ দ্য ইনফেকশন, ডার্মাটোফাইট ইনফেকশন। সুতরাং সে যদি প্রপারলি ট্রিটমেন্ট না করে, প্রথম কমপ্লিকেশন কিন্তু সে ছড়াবে সমাজে। তার আশেপাশে যত মেম্বার আছে, যত পার্সন আছে,
তাদের প্রত্যেককে কিন্তু সে এই ডিজিজটা ট্রান্সমিট করবে। এটা হলো প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কমপ্লিকেশনস। তো সেই জন্য এই রোগীদের এই কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে কিন্তু তাদেরকে প্রপারলি কাউন্সিলিং করা এবং আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা কিন্তু খুবই জরুরি। কারণ বর্তমান সময়ে আমরা খুব ক্রাইসিসের মধ্যে আছি এই ডার্মাটোফাইটোসিস পেশেন্টদেরকে ম্যানেজ করা নিয়ে। কারণ আমরা জানি এই রোগীরা আসলে প্রাইমারি স্টেজে ওরা যেটা করে, তারা অনেক সময় বনাজি, কবিরাজি, হোমিওপ্যাথিক, ইভেন তারা ফার্মেসি দিয়ে গিয়ে সরাসরি স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে তারা কিন্তু খুব কমপ্লিকেটেড অবস্থায় কিন্তু তারা আসে। ইভেন দেখা যাচ্ছে প্রাইমারি লেভেলেও মেডিকেল গ্রাজুয়েটদের কাছে কিন্তু ওরা ফ্রেশ অবস্থায় যায় না। সো এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এবং দেখা যায় যে ওরা পার্শিয়ালি ট্রিটেড হয়, এবং পার্শিয়ালি ট্রিটেড হওয়া মানে এটা আরেকটা বিপজ্জনক। পরবর্তীতে তাদের জন্য দেখা যায় ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ড্রাগগুলি ঠিকমতো কাজ করে না। সো এই প্রবলেমগুলি কিন্তু এখন আমরা ফেস করছি। সো এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় কমপ্লিকেশন এই টিনিয়াসিস বা ডার্মাটোফাইটোসিসের জন্য। সুতরাং আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই অ্যাওয়ারনেসের দিকে, এবং পেশেন্টরা যখন আমাদের কাছে আসে তাদেরকে প্রপার কাউন্সিলিং এর দিকে। আমরা যদি তাদেরকে এটার ভয়াবহতা বা এটার যে কমপ্লিকেশনস বা জটিলতা, এটা যদি আমরা তাদেরকে প্রপারলি বুঝাতে পারি, কাউন্সিলিং করতে পারি, আমার মনে হয় ট্রিটমেন্টও আমাদের জন্য অনেক ইজি হবে এবং খুব সহজেই কিন্তু আমরা তাদেরকে কিউর করতে পারবো। এবং সোশ্যাল যে ট্রান্সমিশন, কমিউনিটি যে ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনটা কিন্তু অনেক কমে যাবে। সো আমরা যদি চিন্তা করি এটা, আর ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে রোগীরা আসে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, কারণ এই ধরনের রোগীরা যখন ফাঙ্গাল ইনফেকশনের উপর যখন স্টেরয়েড ইউজ করে তখন ডেফিনেটলি ওইখানে কিন্তু ইমিউনোসাপ্রেশন হয় এবং লোকালি কিন্তু যেখানে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলি গ্রো করে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করে। সো এটাও আরেকটা কমন একটা কমপ্লিকেশনস। এক্সিমাটাইজেশন নিয়ে অনেক সময় রোগীরা আসে মেল ট্রিটমেন্টের কারণে। অনেক সময় দেখা যায় রোগীরা গ্যাকোজিমা নামক একটি আমরা জানি একটি প্রিপারেশন আছে যেটা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বাজারে পাওয়া যায়। এই গ্যাকোজিমার মধ্যে অ্যাসিড আছে বিভিন্ন ধরনের, ওরা কি করে অ্যাসিডটাতে বার্ন করে নিয়ে আসে, স্কিনটাকে একদম বার্ন করে নিয়ে আসে। সো দিজ আর দ্য কমন কমপ্লিকেশন যেটা প্র্যাকটিক্যালি আমরা পাই। যদি আমরা প্রপারলি পেশেন্টদেরকে কাউন্সিলিং করতে পারি, আমরা যদি একটু অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, তাহলে আমরা এই কমপ্লিকেশনগুলি সহজেই বোধহয় আমরা অ্যাভয়েড করতে পারবো। স্যার, আমরা কি ডার্মাটোফাইট প্রিভেন্ট করতে পারি? পারি, 100% পারি, শতভাগ পারি। এবং এই প্রিভেনশনের জন্য আমি কিন্তু এতক্ষণ বললাম যে আমাদের কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা ফ্যামিলিতে 5 জন বা 6 জন মেম্বার আছে, তাদের ক্ষেত্রে দেখা গেল একজন টিনিয়াসিসে আক্রান্ত বা ডার্মাটোফাইটোসিসে আক্রান্ত। সে যখন আমার কাছে আসবে বা সে যখন একজন ফিজিশিয়ানের কাছে আসবে, তখন ফিজিশিয়ানের কিন্তু প্রথম দায়িত্ব হবে বাকি ফ্যামিলি মেম্বারদেরকে সেফ করা। তাহলে তাকে প্রপারলি যদি কাউন্সিলিং করা হয় তাহলে সে কি করবে, একটু আইসোলেটেড অবস্থায় থাকে, সেফ অবস্থায় থাকবে, এবং বাকি যারা আছে তারা কিন্তু হাইজিনটা মেনটেন করবে। তারা যদি তাদের হাইজিনটা মেনটেন করে, যেমন আমরা এখনো কিন্তু অনেকে দেখা যায় একজনের কাপড় চোপড় আরেকজনে আমরা পরি, একজনের ড্রেস আরেকজনে ব্যবহার করি, একজনের জিনিস আরেকজনে ব্যবহার করি। সুতরাং এই জায়গাগুলি যদি আমরা একটু সতর্ক হই, আমরা যদি কারোর কাপড় আরেকজনে ব্যবহার না করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই ট্রান্সমিশনের চান্সটা কমে যাবে, আমরা সহজেই প্রিভেন্ট করতে পারবো। এবং কেউ যদি আক্রান্ত হয় তাকে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে বাকিরাও কিন্তু আক্রমণের হাত থেকে বেঁচে যাবে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমরা এই ডার্মাটোফাইটোসিসকে প্রিভেন্ট করতে পারি, এবং সেটার জন্য আমাদের counseling and awareness is very important. স্যার, আমার এটা পার্সোনাল প্রশ্ন ছিল যে ডার্মাটোফাইট হিলিং হওয়ার পর এটা কি কোনো সাদা স্কার ছেড়ে যেতে পারে? এটা কি কখনো সাদা হয়ে যেতে পারে? প্রশ্নটা হলো ডার্মাটোফাইটোসিস বা আমরা যেটাকে রিংওয়ার্ম বলি, এটা ট্রিটমেন্ট করার পরে যখন হিলিং হবে ওই জায়গায় কোনো কালার চেঞ্জ হবে কিনা, সাদা হবে কিনা। অ্যাকচুয়ালি এটা ঠিক সাদা আমরা বলবো না, এটাকে বলি হাইপোপিগমেন্টেশন। ডেফিনেটলি অধিকাংশ ডার্মাটোফাইট ইনফেকশন আমরা যদি ট্রিটমেন্ট দেই, এটা যখন কিউর হয়ে যায়, এফেক্টেড এরিয়াটা আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হাইপোপিগমেন্টেশন পাই, কখনো কখনো হাইপার পিগমেন্টেশনও পাই। অর্থাৎ তুমি বললা সাদা হওয়া, এটা ঠিক সাদা না, এটাকে আমরা বলতে পারি হাইপোপিগমেন্টেশন। এটার কালারটা লাইট কালার হয়ে যাওয়া। আবার কখনো কখনো কিন্তু উল্টাটাও হতে পারে, ডিপ কালার হতে পারে। এটা হওয়ার মূল কারণ হলো এখানে যখন ইনফেকশন, যদিও ইনফেকশনটা সুপারফিশিয়াল লেয়ার,
ক্যারাটিন লেয়ার বা স্ট্র্যাটাম কর্নিয়ামে। হ্যাঁ, সো এখানে কিন্তু মেলানোসাইটের যে মেলানিন এই জায়গাটা কিন্তু কিছুটা এফেক্ট হয়। এফেক্ট হওয়ার কারণে এখানের কালারটা সাময়িকভাবে হাইপোপিগমেন্টেড হয় ফর দ্য টাইম বিং, কিন্তু গ্রাজুয়ালি ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসে এবং খুব নর্মাল স্কিন কালার হয়ে যায়। সুতরাং এই যে হাইপোপিগমেন্টেশন, দিস ইজ ভেরি টেম্পোরারি এবং এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ইট ইজ কমপ্লিটলি এটা কিন্তু রিপিগমেন্টেশন হয়ে যায়। স্যার আমাদের আজকে প্রশ্ন শেষ স্যার। ধন্যবাদ সুমাইয়া তোমাকে। আজকে আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমি জানি না আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা শুনছেন, তাদের কতটা উপকার হয়েছে। চেষ্টা করেছি মূল জিনিসগুলি বা মূল যে বিষয়গুলি, প্র্যাকটিক্যাল বিষয়গুলি তুলে ধরার জন্য। আশা করছি কিছুটা হলে হয়তো তাদের উপকার হবে এবং তাদের প্র্যাকটিস, তাদের পরীক্ষা অবশ্যই এটা কিছুটা হলেও কাজে লাগবে। ধন্যবাদ সুমাইয়া তোমাকে, ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ। জি স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।